আজ 1 সপ্তাহ হলো তারানাথের সাথে দেখা নেই। কিশোরী সেন অফিসের কাজে ছুটি নিয়ে কোন এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল। আমিও গিয়েছিলাম অফিসের একটা ট্যুরে দার্জিলিং। এই গরমের আবহাওয়ায় দার্জিলিং যে বেশ মনোমুগ্ধকর তা বলাই বাহুল্য। ফলে তারানাথ জ্যোতির্বিনোদের কোনরূপ খবর আমরা পাইনি। একদিন আগে কিশোরী ফিরেছে, আজ আমি ফিরলাম। কিশোরীর সাথে কথা বলে ঠিক হলো কাল তারানাথের বাড়ি যাওয়া হবে। কাল বুদ্ধ পূর্ণিমার ছুটি আছে, তাই একটু বিকেল হলেই বেরিয়ে পড়া যায়। কথা মতো কাজ হলো। ধর্মতলাগামী ট্রাম থেকে নেমে দেখি কিশোরী সেন রাস্তার মোড়ে আগে থেকেই এসে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি? কিশোরী পকেট থেকে একটা রুমাল বের করে কপালের ঘাম মুছে বলল, এই উড়েদের সাথে কথা বলছিলাম, ওদের তেলে ভাজার দোকান এখনো খোলেনি। তারানাথের আড্ডায় তেলে ভাজা না নিয়ে গেলে কি হয়? কথাটা কিশোরী খারাপ বলেনি, তবে এত গরমে এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। অগত্যা দুজনে মঠ লেনের রাস্তা ধরে হাঁটা দিলাম। তারানাথের বাড়ির সামনে দরজায় এসে কিশোরীকে বললাম, এই পাসিং শোয়ের। কিশোরী মৃদু হেসে ঘাড় নাড়ল। দরজায় টোকা দেওয়ার বেশ কিছুক্ষণ পর তারানাথ নিজেই দেখে এসে দরজা খুলে দাঁড়ালো। আমাদের দেখে বেশ উৎফুল্ল হয়ে বলল, আরে এসো এসো মানিক জোর, 1 সপ্তাহ ধরে কি সব ডুমুরের ফুল হয়েছিলে নাকি? তারানাথের তক্তপোষের ওপর আবার বসলাম। এই 1 সপ্তাহের অনুপস্থিতিটা যেন 1 বছর মনে হচ্ছিল। তারানাথের গল্পের একটা টান তো আছে, এটা স্বীকার করতেই হয়। বুঝলেন ঠাকুরমশাই, বাইরে এত বাজে রকমের গরম পড়েছে যে কি বলবো। 2 দিন আত্মীয়ের বাড়ি গেছিলাম, তা মশাই সেখানে গিয়েও পান্তা ভাত খেয়ে থাকতে হয়েছে, বুঝলেন। তারানাথ সে কথার কোনো সরাসরি জবাব না দিয়ে বলল, হ্যাঁ, এবার ঝড় হবে। পশ্চিম বাতাস দক্ষিণ পূর্ব মোড় নিয়েছে। আমি আর কিশোরী পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। না, ভদ্রলোক মাঝে মাঝে এরকম অদ্ভুত কথা বলে যেটা মিলেও যায়। গরমকালে যে কোনো দিন বিকেলে ঝড় হবে মোটামুটি আন্দাজ করে বললেও বাতাস ঘোরার ব্যাপারটা সত্যিই অবাক করার মতো কথা। ঠাকুরমশাই এসব বোঝে কি করে ভগবান জানে। কিশোরী টপ করে সিগারেটের প্যাকেটটা সামনে রেখে বলল, সে ঝড় হোক, জল হোক, সুনামি হয়ে দুনিয়া রসাতলে যাক, আপনি আপাতত এখন একটা গল্প শোনান দেখি। তারানাথ একবার নিচের দিকে, তারপর কিশোরীর মুখের দিকে তাকিয়ে বলল, কতবার বলেছি না, এইসব ঘটনা বাস্তব, গল্প নয়। ঠিক তারপরেই হুট করে একটা কথা সে বলে বসল, আচ্ছা, তোমরা কখনো মন্দিরে গেছো? বলেই চুপ হয়ে গেল। আমি আর কিশোরী দুজনেই মাথা নাড়লাম। মন্দিরে গিয়ে প্রণাম করো, পুজো দাও, তাই না? কিন্তু কেন? কিশোরী ভ্রু কুঁচকে বলল, কেন মানে? ওটা তো ঠাকুরের থান, হিন্দুদের আরাধনার একটা জায়গা। আপনি আজকে হঠাৎ করে বলছেন কেন? তারানাথ ওপরের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবল। ভাবতে ভাবতেই বলল, বলছি তার কারণ আছে। সব মন্দির ঈশ্বরের থান হয় না। তারানাথের শেষ কথাগুলো কিরকম যেন ভিতর থেকে বেরিয়ে এলো মনে হলো। বলতে বলতে চারি ভেতর থেকে আমাদের জন্য কাঁচা আম মাখা নিয়ে এলো। নুন লঙ্কা চিনি দিয়ে মাখা আম। তারানাথ 1 ফালি নিয়ে মুখে পুড়েই বলল, আহা, আহা, অমৃত হয়ে। এই বঙ্গবাসীর কাছে গ্রীষ্মের দুপুরে আম মাখা যেন অমৃতের সমান। কি সুন্দর কাঁচা মিঠা আম, জিভে জল চলে আসে। হে না হয়ে বিভূতি কিশোরী। ইয়ে মানে ঠাকুরমশাই, এই সময় এই কাঁচা আম? কি শরীর খারাপ করবে, অম্বল হবে। তারানাথ চোখ পাকিয়ে বলল, ভুয়ো শরীর সব তোমাদের আজকালকার এই ছোকরাদের। ব্যাস,
এবার ভদ্রলোক আবার পুরনো দিনের ইতি কথা শুরু করবে। আমি 7-5 না ভেবে এক ফালি মুখে চালান করে চিবোতে চিবোতে বললাম, আচ্ছা, আপনি কি যেন বলছিলেন তখন মন্দির নিয়ে? সব মন্দির কি ঠাকুরের হয় না, নাকি একটা? তারানাথ ঘাড় নাড়ল। কিছু কিছু মন্দির আছে। আচ্ছা ছাড়ো, গোড়া থেকেই শোনো। সে এক আজব কাহিনী। আমার জীবনে ও জিনিস দ্বিতীয়টি দেখিনি। যাক, অবশেষে শুরু হলো সেই বহু প্রতীক্ষিত তারানাথ তান্ত্রিকের কাহিনী। তখন সবে সবে বিয়ে করেছি। বলতে দ্বিধানে এর আগে যে সংসার ছাড়া মনোভাবটা, হেতা হুতা ঘুরে বেড়ানোর স্বভাবটা ছিল, সেটা এখন অনেকটাই কমে এসেছে। নতুন সংসার, নতুন দায়িত্ব। উপায়ে তাগিদে তখন থেকে হাত দেখা, কুষ্টি বিচার, যজবনের বাড়ি টাড়ি যাওয়া এসব শুরু করেছিলাম। তা এক জ্যৈষ্ঠ মাসের বিকেল, গায়ের বুড়ো পুকুরের ধারে বসে বিড়ি টানছি। এমন সময় পেছন থেকে কে যেন ডেকে উঠল, ও ঠাকুর, ঠাকুর! ঘুরে দেখি পাশের বাড়ির শিবু হন্তদন্ত করে এদিকে ছুটে আসছে। সে কাছে আসতেই বললাম, কিরে, তুই এরকম করে ছুটে আসছিস কেন? শিবু একটু দম নিয়ে থিতু হয়ে বলল, আরে আরে শিগগির চলো, বিলপুরের মোড়ল এসেছে তোমার বাড়িতে, ভীষণ দরকার তোমায়। আমি বাড়ির দিকে রওনা হলাম। বিলপুর গ্রামটা আমাদের গ্রাম থেকে প্রায় 5-6 মাইলের দূরে। ওখানকার মোড়ল এতটা রাস্তা পেরিয়ে এই সময় আমার কাছে এসেছে মানে নিশ্চয়ই গুরুতর কিছু কারণ হবে। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে মোড়লকে নিয়ে বসলাম ভেতরে। মোড়ল মশাইয়ের বয়স ওই 50-এর ওধারে নয়। চুলে হালকা পাক ধরলেও দাড়ি গোপের ফাঁকে কিছুটা যৌবন উকি দিচ্ছে বটে। নাম বটকৃষ্ণ বক্সী। ভদ্রলোক ভীষণ অমায়িক। এটা সেটা কথার পর আমি আসল কথা বললাম, তা মোড়ল মশাই, কিছু কি গুরুতর ব্যাপার নাকি? এই সময় আপনি এই অধমের শরণাপন্ন হয়েছেন যে? মোড়লের কপালে এবার একটু চিন্তার ভাঁজ দেখা দিল। প্রথমটা খানি গীতস্তত করছিলেন, বোধ হয় কিভাবে শুরু করবেন সেটা ঠিক বুঝতে পারছিলেন না। তারপর বললেন, গায়ে খুব বিপদ ঠাকুর মশাই, আপনি আপনি আমাদের বাঁচান। বিপদ? কিসের বিপদ? কিছু যে, সেটাই সবার সন্দেহ। আচ্ছা, শুরু থেকেই সবটা বলি তাহলে। আমাদের গ্রাম বিলপুর একটা সময় ছিল বর্ধিষ্ণু গ্রাম। আমার বাপ ঠাকুরদা, এমনকি তাদের পূর্বপুরুষরাই ছিলেন ওই অঞ্চলের জমিদার। ধীরে ধীরে কালের নিয়মে আমাদের জমিদারিত্ব নষ্ট হয়। গ্রামের অবস্থাও ধীরে ধীরে পড়ে আসে। লোকমুখে শোনা কথা, গ্রামে নাকি কিসব অভিশাপ টভিশাপ লেগেছিল অনেক আগে। তারপর থেকেই এই অবস্থা। সে যাই হোক, এখন গ্রামের জমিদার না হলেও মোড়ল আমরাই। বাবার মৃত্যুর পর আমি গ্রামের উন্নতির হাল ধরি। বলতে দ্বিধা নেই, ঈশ্বরের কৃপায় অনেকটাই উন্নতি করতে পেরেছি। গ্রামের সাধারণ মানুষের অবস্থাও অনেকটা ভালো হয়েছে। তাদের দাবি দাওয়াও সাধ্যমতো পূরণ করা হচ্ছে। সব মিলিয়ে মোটের উপর বেশ ভালোই চলছিল। সমস্যাটা এলো অন্য দিক থেকে। হঠাৎ করে অভিযোগ আসতে লাগলো, গ্রামের থেকে নাকি রাতের অন্ধকারে লোকের হাঁস, মুরগি, ছাগল, এমনকি আস্ত গরু মোষও উধাও হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না। প্রাথমিকভাবে এটাকে চুরি মনে করা হলো এবং সেই মতো আমি রাতে পাহারা লাগালাম। কিন্তু তাতেও চোর তো ধরা পড়লই না, উল্টে চুরিও বন্ধ হলো না। চুরি ঠেকাতে লোকে নিজেরা রাত জাগতে লাগলো, কিন্তু কোনো এক অদ্ভুত কৌশলে চুরি ঠিক হয়েই যাচ্ছিল। অবশেষে অনেক কষ্টে চোর ধরা পড়ল। গ্রামবাসীদের হাতে নাতে ধরা পড়ল গ্রামেরই এক ছোকরা। সে তো মহা ঝামেলা। সে কিছুতেই স্বীকার করতে চায় না যে এটা তার দোষ। সে বারবার বলতে থাকে তাকে কেউ এ কাজ করতে বাধ্য করেছে, কিন্তু কে করেছে তা সে বলতে পারবে না। অগত্যা ছোকরাকে কড়া পাহারায় মোড়ল বাড়ির ভেতরে রাখা হলো।
কিন্তু পরদিন যা ঘটল তা দুনিয়ার কোনো মানুষই বোধহয় কল্পনা করতে পারে না। কি হলো? পরদিন সকালেই খবর এলো গ্রামের শ্মশান ধারে তেঁতুল গাছের মগডালে ছোকরার ঝুলন্ত দেহ পাওয়া গেছে। গোটা গ্রাম গিয়ে জড়ো হলো সেখানে। বিশ্বাস করুন ঠাকুরমশাই, প্রথমটা সবাই ভেবেছিল ছোকরা বুঝি শাস্তির ভয়ে আত্মহত্যা করেছে, কিন্তু না। ছোকরার দেহ যখন নিচে নামানো হলো, বড় বড় আঁচড়ের দাগ তার সারা পিঠ জুড়ে, সারা শরীর কিরকম যেন লাল হয়ে রয়েছে, আর চোখ দুটো বড় বড় করে খোলা, জিভ বেরিয়ে পড়ছে একদিকে। মৃত্যুর ঠিক আগের যে ভয়, যে বিভীষিকার সম্মুখীন ওই ছোকরা হয়েছে তা তার চোখে মুখে স্পষ্ট, আর সেই সাথে প্রবল যন্ত্রণার ছাপ ফুটে উঠেছে। এই জিনিস আর যাই হোক আত্মহত্যা হতে পারে না, যেন প্রবল আক্রোশে তাকে ছিঁড়ে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে গাছের ডালে। যাই হোক, এ মৃত্যু রহস্যের কোনো কিনারা হলো না, কিন্তু চুরির ঘটনা চলতেই থাকে। ধীরে ধীরে তা এতটাই মাত্রা ছাড়ালো যে গবাদি পশু ছেড়ে এবার উধাও হতে লাগলো মানুষ। শুধু উধাও নয়, দিনের আলোয় মিনতে লাগলো তাদের ক্ষতবিক্ষত লাশ। প্রত্যেকটা লাশের শরীরে অমানবিক হিংস্রতা, বিভৎসতার ছাপ স্পষ্ট। গ্রামের প্রধান পুরোহিত বিধান দিলেন, এ কোনো মানুষের কাজ নয়, অশরীরীর কাজ। রাত বেরেতে তো দূরের কথা, দিনের আলোতেও লোকজনের বাইরে বেরোনো রীতিমতো বন্ধ হওয়ার জোগাড়। বেশ কয়েকটা পুজো আচ্চাও করা হলো, তাতেও ফল বিশেষ হলো না। কে এসব ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, তার কোনো উত্তর পাওয়া গেল না। এই অবস্থায় নিতান্ত নিরুপায় হয়েই আপনার কাছে ছুটে এসেছি ঠাকুরমশাই। এখন আপনি এই এতগুলো লোকের ভরসা। মোড়ল মশাই চুপ করলেন। ঘটনাটা বড়ই অদ্ভুত। এই কাজ এনারা কোনো অশরীরই বলেছেন বটে, তবে মানুষের পক্ষেও এই কাজ করা অসম্ভব কিছু না। একটাই প্রশ্ন করে বসলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, যে কজন মারা গেছেন তারা প্রত্যেকেই কি ওই ছোকরার মতো চুরির কাজে যুক্ত ছিলেন? মোড়ল মশাই একটু ভেবে পড়লেন। হ্যাঁ, ঠিক তাই। আর তাছাড়া আরও একটা ব্যাপার, যারা মারা গেছে প্রত্যেকেরই বয়স 25-এর ভেতর, অর্থাৎ অবিবাহিত। অবিবাহিত? এ তো ভারী আশ্চর্যের ব্যাপার। ঠিক আছে, আমাকে ওখানে গিয়ে দেখতে হবে কি হয়েছে। তা আপনি তবে এখানে এসেছেন কিভাবে? আমার নিজের একখানা ঘোড়ার গাড়ি আছে, তাছাড়া 2 লেঠেলকেও সঙ্গে করে নিয়ে এসেছি, কুম্ভ সেন আর শাম্ব সেন। ওরা আমার খুবই বিশ্বস্ত লোক, নিজের জীবন দিয়ে দেবে, তবু আমার গায়ে এতটুকু আঁচড় লাগতে দেবে না। বেশ, তবে আমি পরশু আপনার ওখানে যাব, গিয়ে দেখছি কি অবস্থা, জল কতদূর গড়িয়েছে। আপনাকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই ঠাকুরমশাই। আমাদের সম্পূর্ণ বিশ্বাস একমাত্র আপনিই পারেন এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে। আপনিই পারেন। মোড়ল পটকৃষ্ণ বক্সি বেরিয়ে গেলেন। ওনাকে গাড়িতে তুলে দিয়ে আমি ফিরে এলাম ঘরে। একসাথে এতগুলো অবিবাহিত পুরুষের মৃত্যু, তার মানে আবার চুরি রহস্য। কি যে হচ্ছে বেলপুরে কে জানে। এমন সময় বাইরে কর্কর শব্দে বাজ পড়ল, আর সাথে সাথেই দমকা ঝোড়ো হাওয়া এসে ঢুকল ঘরের মধ্যে। নিমেষে ঘরের ভ্যাপসা গরমটা কোথায় যেন হারিয়ে গেল। গল্প শুনতে এতটাই মশগুল ছিলাম যে বাইরে কখন ঝড় উঠেছে খেয়াল নেই। জানালার পাল্লায় বাতাস ধাক্কা লেগে দমাদম শব্দ হতে লাগলো। তারানাথ অত হাওয়ার মধ্যেও অতি কষ্টে একটা সিগারেট ধরালো। তারপর বেশ লম্বা ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো। 2 দিন পরের কথা। বিলপুরে যখন পৌঁছালাম তখন দুপুর প্রায় শেষের দিকে। এরকম জ্যৈষ্ঠের ভরা গরম। সত্যি মোড়ল মশাই বলেছিলেন বটে, দিনের আলোতেও গ্রাম যেন শ্মশানপুরী, একটা জনপ্রাণীও নেই। মোড়লের বাড়ি গ্রামের একদম মাঝামাঝি। এদিক ওদিক দেখতে দেখতে হাঁটছি, হঠাৎ একটা একচালা ঘরের সামনাসামনি আসতেই থমকে গেলাম। কেন দাঁড়ালাম নিজেও জানি না। ঘরটার দিকে একবার তাকালাম, ভেতরে লোকজন আছে বলেই তো মনে হচ্ছে, তবুও আরো কিছু যেন একটা বাড়িতে আছে যেটা আর কোথাও নেই।
সে জিনিস যাই হোক না কেন, সে যে শুভ নয় সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু কেন? এই বাড়ির মানুষদের জীবনে কি বিপদ আসতে চলেছে? বাড়িটার পাশে একটা বিরাট আম গাছ। গরমের দিন ও গাছের শোভা যে কি হয় তার বলে দিতে হয় না। কিন্তু আশ্চর্য, এই গাছটা দেখে মনে হচ্ছে যেন কতকাল এ গাছে ফুলের মুখও পর্যন্ত দেখেনি। অধিকাংশ পাতাই হলুদ বাদামি হয়ে এসেছে, যেন জীবিত হয়েও মৃত গাছটা। একবার মনে হলো বাড়ির ভেতরে যায়, কিন্তু পরে আর ইচ্ছে হলো না। মোড়ল বাড়ির দিকেই রওনা দিলাম। মোড়ল বাড়িটা বেশ বড়, তবে বহুদিনের পুরনো তা দেখেই বোঝা যাচ্ছে। জায়গায় জায়গায় দেওয়ালে ফাটল, বাড়ির একদিকের অংশ রীতিমতো ভেঙে ধসে পড়েছে। দেওয়াল ফাটিয়ে বেরিয়ে এসেছে গাছের শিকড় আর ডাল। বাড়ির বাইরের উঠোনে একটা খড়ের ছাউনির উপর খাটিয়ায় চিৎপটাং হয়ে পড়ে আছে দশাশই চেহারার একটা লোক, পাশেই লাঠি রাখা। এর নির্ঘাত সেই কুম্ভ সেন বা ওই সম্বা সেন কেউ একটা হবে। লোকটা নাসিকা গর্জনের শব্দ 1 কিলোমিটারের দূর থেকেও শোনা যায়, সন্দেহ নেই। এত গরমে কি করে এভাবে নাক ডাকিয়ে ঘুমাতে পারে কে জানে। আমি 7-5 না ভেবে বাইরে থেকে হাঁক দিলাম, মোড়ল মশাই, মোড়ল মশাই বাড়িতে আছেন? লোকটা থরমর করে উঠে বসে বাজখাই গলায় বলল, কে কে বটে? এ গলার আওয়াজ লোকে রাতের অন্ধকারে শুনলে দৈত্য ভেবে ভুল করবে না। বললাম, মোড়ল মশাই বাড়িতে আছেন? ওনাকে বলুন তারানাথ ঠাকুর এসেছেন। লোকটা একবার আমাকে আপাদমস্তক দেখে হেলতে দুলতে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরে এসে ফিরল মোড়ল বটকৃষ্ণ বক্সিকে নিয়ে। মোড়ল গদগদ হয়ে বললেন, ঠাকুর মশাই, আপনি এসেছেন? এ আমার পরম সৌভাগ্য। ওরে ও কুম্ভ, হাঁ করে দেখছিস কি? ঠাকুর মশাই কাঁধের ঝোলাটা নে, উনি অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছেন। না না মোড়ল মশাই, এত ব্যস্ত হবেন না, আপনি চলুন, আমি ঠিক আছি। মোড়ল বাড়ির ভেতরে একটা বেশ রাজকীয় বনে দিওয়ানার ছাপ এখনো স্পষ্ট। মোড়ল মশাইয়ের মুখেই শুনলাম এ বাড়ির এই রূপ দিয়েছিলেন ওনার প্রপিতামহ। সেদিন থেকে নাকি এই বাড়ি এভাবেই রয়েছে। ওনারা যে জমিদার ছিলেন এককালে তাতে সন্দেহ নেই। মোড়ল বাড়ির খাস অতিথি হিসাবে আমার যে কিরকম আদর যত্ন হবে তা বলাই বাহুল্য। মোড়ল গিন্নি আমাকে অনেক কিছু রেঁধে খাওয়ালেন। চটপট খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিয়ে বিকালে এসে বসলাম বৈঠকখানায়। মোড়ল তামাকে টান দিচ্ছিলেন। আমাকে দেখেই বললেন, আসুন ঠাকুর মশাই আসুন। ওরে ও শাম্বো, শাম্বো, আর এক ছেলেম তামাক আনতো, হুকো কলকেটাও আনিস বাবা ঠাকুর মশাইয়ের জন্য। এটা ওটা কথার পরে বললাম, আচ্ছা একটা কথা বলুন তো, এইসব ঘটনা এই বিলপুরে কতদিন ধরে শুরু হয়েছে? তা মাস 2 তো হবেই। আজ অব্দি কতজনের মৃত্যু হয়েছে? 3 জন। প্রত্যেকের মৃত্যুই কি এরকম ভাবেই হয়েছে? না তা নয়, একজন গাছ থেকে ঝুলে, একজন জলে ডুবে, আর একজন পথ দুর্ঘটনায়। পথ দুর্ঘটনায়? রাতের অন্ধকারেই নাকি বাড়ি ছেড়ে পালিয়েছিল। শহরে যাবার বড় রাস্তা এখান থেকে বেশি দূর নয়। পরদিন সকালে ওর মৃতদেহ রাস্তায় উদ্ধার হয়। পিষে গিয়েছিল শরীরটা। তবে হ্যাঁ, যে কথা আপনাকে আগেও বলেছি, প্রত্যেকের শরীরেই ওই রকম লম্বা আঁচড়ের দাগ, যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীর ফালা ফালা করেছে। মোড়লের সাথে আর বিশেষ কথা হলো না। ঠিক করলাম কাল সকালে উঠে গোটা বিলপুরের একবার চক্কর মেরে আসবো। লোকজনের সাথে কথা বলতে হবে। সেদিনটা আমার মনে আছে, ভীষণ গরম ছিল। একটু হাওয়ার আশায় বাইরে দোতলায় বারান্দায় বেরিয়ে একটা বিড়ি ধরালাম। ত্রয়োদশীর রাত, সামনেই অমাবস্যা। ঘোর অন্ধকারে ঢেকেছে গোটা গ্রাম। গোটা পরিবেশটা যেন আমার কাছে এই সমস্যার প্রতিচ্ছবি।
সবটাই অন্ধকার, কোনো কুল কিনারা পাচ্ছি না। আচমকা অন্ধকারের মধ্যে একটা ছোট্ট আলোক বিন্দু চোখে পড়ল। ভালো করে তাকিয়ে দেখলাম কেউ যেন হেঁটে হেঁটে আসছে মনে হচ্ছে। অন্ধকারের মধ্যে চোখটা কিছুটা সয়ে এসেছিল। হাঁটার ধরন দেখে বুঝলাম কোনো স্ত্রীলোক হবে। মোড়ল বাড়ি দোতলা থেকে গ্রামের বেশ অনেকটা অংশই দেখা যায়। রুদ্ধশ্বাসে সেদিকে তাকিয়ে রইলাম। প্রাণের ভয়ে যেখানে জনপ্রাণীও এই রাত বিরেতে এখানে বেরোতে ভয় পায়, সেখানে কেই স্ত্রীলোক? আর ওই আলোক বিন্দুটা অমন অদ্ভুত রকমের কেন? মাঝে মাঝে কিরকম যেন রং বদলাচ্ছে। স্ত্রীলোকটা কিরকম যেন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, না ঠিক যেন হাওয়ায় ভাসছে। সে এগিয়ে যাচ্ছে ওই ওই বাড়িটার দিকে। সেই আধমরা আম গাছটার নিচে একচালা ঘরটার দিকে। ঘরটার সামনাসামনি আসতেই আলোটা স্থির হলো, অর্থাৎ সেই মহিলা দাঁড়িয়েছে। এবার আরো একটা ব্যাপার ঘটল। ঘরের দরজা খুলে কেউ যেন বাইরে বেরিয়ে এলো। একটা পুরুষ বলেই তো মনে হচ্ছে। অনেকক্ষণ তারা বাইরে দাঁড়িয়ে কিছু একটা কথাবার্তা হচ্ছে দুজনের মধ্যে। ভেতরে ভেতরে একটা উত্তেজনা ছুটে বেড়াচ্ছে আমার শরীর জুড়ে। বারবার কেন জানি না মনে হচ্ছে আমি যা খুঁজছি তার উত্তর পেয়ে গেছি। এবার সেই পুরুষটি আর সেই আলোক বিন্দু পরস্পরের কাছাকাছি আসছে, খুব কাছাকাছি। এটা কি তাদের গোপনীয়তার কারণ নাকি? আমি হঠাৎ আঁতকে উঠলাম। দেখি বিড়ির আগুন কখন চলতে চলতে আমার আঙুল ছুঁয়ে ফেলেছে। বিড়িটা বিরক্ত হয়ে ফেলে দিয়ে আবার সামনে তাকালাম, কিন্তু না, কেউ আর কোথাও নেই। এতটুকু সময়ের মধ্যে এরা কি কর্পূরের মতো উবে গেল নাকি? একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঢোকার জন্য পা বাড়িয়েছি, হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো, সাথে একটা গন্ধ। এই গন্ধ ভালো নয়, একদম ভালো নয়। রাতে ঘুম বেশ গভীর হলো। পরদিন সকালে ঘুম ভাঙলো একটা হই হট্টগোলের শব্দ শুনে। নিচে গিয়ে দেখি সমস্যা আবার হাজির হয়েছে। গ্রামে আবার সেই গরু ছাগল চুরির ঘটনা। লোকজন অভিযোগ জানাতে মোড়লের কাছে এসেছে। তাদের সাথে কথা বলে বাড়ি পাঠানোর পর মোড়লকে বললাম, কি সমস্যা মোড়ল মশাই? আবার কি গরু ছাগল চুরি নাকি? তবে নয় তো কি ঠাকুর মশাই, দিন দুয়েক একটু বন্ধ ছিল উৎপাত। বলতে দ্বিধা নেই, পাহারাও আর ততটা কড়া রাখিনি। আবার সেই এক গল্প শুরু হয়েছে। কি যে করি! মাথায় হাত দিয়ে চেয়ারে ধপ করে বসে পড়লেন মোড়ল। আমি বললাম, আচ্ছা, আমি একটিবার আপনাদের গ্রামটা ঘুরে দেখতে চাই, কোনো অসুবিধা নেই তো? এমা, অসুবিধা হবে কেন? দাঁড়ান, আমি শাম্ব সেনকে। না না মোড়ল মশাই, শাম্ব সেনকে লাগবে না। আমি একটু একাই দেখতে চাই, একটু একা। অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। সারাদিন গ্রামটা ঘুরলাম, লোকজনের সাথে কথাও বললাম। সকলের এখন একটাই বিশ্বাস, এই গ্রামে যা কিছু হচ্ছে সব অলৌকিক ভুতুড়ে। যদিও এই মুহূর্তে আমি তাদের মতামতকে পুরোপুরি সমর্থন করতে পারছিও না, আবার নাকচও করতে পারছি না। ফেরার আগে একবার গেলাম সেই শুকনো আম গাছটার নিচে একচালা ঘরটায়। খড়ের চাল, চালের অধিকাংশ খড়ের অবস্থাই ভালো না। যখন তখন ভারী বৃষ্টিতে ধসে গোটা ঘর ভেসে যাবে। ঘরের সামনে একটা ছিটে বেড়া দরজা আর ঘুলঘুলির মতো ছোট জানলা। আলো বাতাস কিভাবে ভেতরে ঢোকে সন্দেহ আছে। বাইরে থেকে হাঁক দিলাম, ভেতরে কেউ আছেন? কোনো সাড়া নেই। আবার হাঁক দিলাম। বেশ কিছুক্ষণ পর একটা অতি ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেলাম, আসছি আসছি বাবা, আসছি। এক বৃদ্ধার গলা। ছিটে বেড়ার দরজা খুলে যিনি বেরিয়ে এলেন
তার বয়স নিঃসন্দেহে ওই 70-এর ওপরে। মাথায় ধবধবে সাদা চুল, গায়ের রং মাজা, চামড়া শত সহস্র কুঞ্চন রেখা। বৃদ্ধা ছোট ছোট চোখ করে একবার আমায় দেখলেন, তারপর বললেন, কে বাবা তুমি? নিজের ছোট করে পরিচয় দিয়ে বললাম, আগে মা ঠাকুরন, এ বাড়িতে কি আপনি একাই থাকেন? বৃদ্ধা আমার দিকে হাত জোর করে বলল, না না, আমার একমাত্র ছেলে আমার সাথে থাকে। আপনি ভেতরে আসুন ঠাকুর মশাই। ব্রাহ্মণ মানুষের পায়ের ধুলো একটু গরিবের ভিটেতে দিয়ে যান। আমাদের বড় কষ্ট ঠাকুর মশাই, বড় কষ্ট। কষ্টে যে এই বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ধরেছে তা আমি আগেই বুঝতে পেরেছি। বৃদ্ধার হাত ধরে বললাম, এ মা, ছি, আপনি আমাকে আপনি বলবেন না। আমি আপনার ছেলের মতো। আর ঈশ্বরের উপর ভরসা রাখুন মা ঠাকুরন, মনের জোর রাখুন। এসব ব্রাহ্মণ শূদ্র তো কেবল জাতপাত মাত্র। আপনার ঈশ্বরের প্রতি ভক্তি আপনার একমাত্র শক্তি। উনি সবার মঙ্গল করবেন। বাবা, আমার ছেলেটার বড় কষ্ট। কি হয়েছে জানি না, বড় ডাক্তার বুদ্ধি দেখানোরও পয়সা নেই। ও যে আর। বৃদ্ধার গলা স্বর আটকে এলো। কোনো মায়ের মুখে ছেলের এই পরিণতির কথা আসতে পারে না। তবুও বৃদ্ধার মনে একটু ভরসা জোগাতে ঘরের ভেতরে গেলাম। অভাব, অনটন, দারিদ্র এই ঘরের প্রতিটা কোণায় বর্তমান, তার বলে দিতে হয় না। একটা আধময়লা ছেঁড়া মাথুরের উপর একটা কঙ্কালসার শীর্ণ দেহ পড়ে আছে, আর মাঝে মধ্যে রাজরুগীর মতো ধুকে ধুকে বিকট কেশে উঠছে। গাল চোখ সব ঢুকে গিয়েছে, পাঁজরে সব কটা হাড় গোনা যায়। ছেলের বয়স আন্দাজ করতে পারলাম না ঠিক করে। 30-এর উপরে যে হবে তা আশা করি। কি রোগ হয়েছে কেউ জানে না। হঠাৎ করে একদিন সন্ধ্যায় কাজ করে ফিরে ধুম জ্বর, আর তারপর থেকেই শরীরের এই অবনতি। ছেলেটার কাছে হাঁটু গেড়ে বসলাম, চোখের দিকে তাকালাম। চোখের অতল তলে একটা ক্ষীণ প্রাণ শক্তির আভাস রয়েছে বটে, তবে তা বেশি দিনের জন্য নয়। ছেলেটির কথা বলার অবস্থা নেই দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে তা বোঝারও উপায় নেই। এবার আমার অবাক হবার পালা। ছেলেটার হাতে একটা লম্বা আঁচড়ের দাগ, আর একটা অদ্ভুত গন্ধ আমার নাকে এলো। এই গন্ধটা আমি চিনি, আগেও পেয়েছি, কিন্তু কোথায়? হ্যাঁ, গতকাল রাতেই পেয়েছি। এই গন্ধ ভালো নয়। ছেলেটি হাতে হাত রাখলাম। বিদ্যুতের শক রুগীর মতো তীর তীর কেঁপে উঠল ছেলেটি। পরক্ষণে আরো নেতিয়ে পড়ে শুয়ে পড়ল। আমি নিশ্চিত এ রোগ কোনো ডাক্তার বুদ্ধি সারানোর কম্য নয়, কারণ এটা কোনো রোগই নয়। তাহলে পেছনে কে আছে? আর কাল রাতে যাদের দেখেছিলাম সে ছেলেটি কি? সেদিন সন্ধ্যায় চা নিয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছি, এমন সময় একটা হই হট্টগোলের শব্দ কানে এলো। সাথে সাথে দেখলাম মোড়ল বাড়ি থেকে কয়েকজন হাতে হ্যারিকেন নিয়ে ছুটে বেড়াচ্ছে। দলের সামনে রয়েছে কুম্ভ সেন বুঝতে পারলাম। কি ব্যাপার দেখার জন্য আমিও ছুটে নিচে নেমে এলাম। দেখি মোড়ল আর শাম্ব সেনও বেরোনোর জন্য তোড়জোড় করছে। কি ব্যাপার মোড়ল মশাই, কিছু হলো নাকি? চোর নাকি ধরা পড়েছে ঠাকুর মশাই। আমার বাকি লেঠেলদের পাঠিয়েছি, দেখি কে সেই ব্যাটা। ওদের সাথে আমিও দৌড় লাগালাম। আম গাছের নিচে সেই বাড়িটার কাছাকাছি আসতেই হঠাৎ একটা ব্যাপার দেখে চমকে গেলাম। একটা কালো ছায়া মূর্তি তীরের বেগে রাস্তার উল্টো দিক থেকে এসে ঢুকে গেল একচালা ঘরটার জানলার ভেতর দিয়ে। কি ওটা? বিড়াল তো নয় যে ওভাবে দু পায়ে হেঁটে আসবে। তাহলে মানুষ। একটা মানুষ কি ওভাবে এক লাফে বিড়ালের মতো ক্ষিপ্র বেগে অমন ছোট জানলা দিয়ে ভেতরে ঢুকতে পারে? দৃশ্যটা যতটা সহজ আমি বর্ণনা করছি, রাতের অন্ধকারে জিনিসটা ছিল ততটাই ভীতিপ্রদ। যেখানে হই হট্টগোল হচ্ছিল সেখানে পৌঁছাতেই দেখা গেল
গায়ের অর্ধেক লোক হ্যারিকেনের হ্যাচাক, লাঠি সোটা, এমনকি দা কাটারি নিয়ে এসে হাজির হয়েছে। মোড়ল মশাইকে দেখেই ভিড়ের মধ্য থেকে একজন এগিয়ে এসে বলল, বাটুদা, ছোড়া একটুর জন্য হাত থেকে বেরিয়ে গেল। ওই কোথায় ঢুকেছিল বেটা? ওই আমাদের বাড়ির পাশের মুরগির খোয়ারে। আমি তো জেগেই ছিলাম। মুরগির ডাক শুনে লাঠি নিয়ে বাইরে আসি, দেখি একটা কালো লিকলিকে ছায়ার মতো কে যেন সুরুত করে বেরিয়ে গেল। আমি সোর সোর করে চিৎকার করলাম বটে, কিন্তু ধরা গেল না। ভিড়ের মধ্য দিয়েই আর একজন বলে উঠল, ধরবা কি করি? হ্যাঁ, ও যে মানুষ নয়, ও তো পিচাস। সাথে সাথেই পিচাস পিচাস বলে কয়েকজন সমবেত স্বরে শোনা গেল। পিচাস অর্থাৎ পিশাচ গ্রামবাসীদের মধ্যে অলৌকিক ব্যাপারটা একেবারে চাকিয়ে বসেছে, সন্দেহ নেই। আগের লোকটি বলল, পিচাস না দোষ, ওটা মানুষ ছিল। সাথে সাথেই পেছন দিকে কেউ একজন বলল, অত রোগা কঙ্কাল হয় দাদা, মানুষ নয়। যুবক মানে কঙ্কাল। আমার মাথায় যেন বিদ্যুৎ খেয়ে গেল। এতক্ষণ এই ভাবনাটা আমার মাথায় আসেনি কেন? কঙ্কাল সার চেহারা, ওই ঘরের ছোট্ট জানলা দিয়ে ঢুকতে পারে কেবল একজন, যাকে আজ সকালেই আমি দেখেছি, ওই বৃদ্ধার একমাত্র ছেলে। হ্যাঁ, জানি ও অসুস্থ, কিন্তু ওর হাতে একটা আঁচড়ের দাগ আছে। ওই বিকট গন্ধটা, না, লক্ষণ শাস্ত্র কখনো ভুল হতে পারে না। দিনের বেলা যে কিনা বিছানা ছেড়ে উঠতে পারে না, সেই রাতের বেলা। মোড়ল হাত তুলে বাধা দিলেন, আস্তে আস্তে, তোমরা নিজেদের মধ্যে চেঁচামেচি করো না। রাত হয়েছে, যে যার ঘরে যাও। আমি দেখছি, পাহারার ব্যবস্থা করে দিচ্ছি। রাত হলো, আরো গভীর হলো, তবে আমার চোখে ঘুম নেই। আমি নিশ্চিত আজ রাতেই কিছু একটা ঘটবে, কারণ যে চুরি করতে এসেছিল সে আর চুরি করতে পারেনি। দুটো ঘটনার মধ্যে যে অদৃশ্য চোখটা আমি খোঁজার চেষ্টা করছি, সেটা আজ উন্মোচিত হবে বলেই আমার বিশ্বাস। একটার পর একটা বিড়ি ধরাচ্ছি আর তাকিয়ে রয়েছি বারান্দা দিয়ে সেই শুকনো আম গাছের নিচে একচালা ঘরটার দিকে। সেরকম নিস্তব্ধ অন্ধকার চারিদিকে। আচমকা একটা ক্ষীণ চিৎকারের শব্দ আমার কানে এলো। এতটাই ক্ষীণ যে মনে হয় যেন কোনো সুদূর তেপান্তরের পাড় থেকে আসছে। সাথে সাথে ওই একচালা ঘরটার ভেতরের আলো দপ করে জ্বলে আবার নিভে গেল। খোলা জানলা দিয়ে তার এক ঝলক আমি বাইরে আসতে দেখলাম। জ্বলন্ত বিড়িটা আঙুলের ফাঁকে ধরে আমি তাকিয়ে আছি। একটা উত্তেজনার আগুন ছুটছে আমার শরীর জুড়ে। এবার বাতাসে সেই বাজে গন্ধটা। হ্যাঁ, ওই তো সেই আলোক রূপসী বিশিষ্ট নারী মূর্তি, সে আবার আসছে ওই ঘরের দিকে, ঠিক যেন বাতাসে ভেসে। কিন্তু না, সে এবার একদম কাছে এলো না, একটু দূর থেকে দাঁড়িয়ে আবার ঘুরে পথ ধরল। আর ঠিক তারপরেই আমার চোখে ধরা পড়লো একটা লিকলিকে ছায়া মূর্তি। লোভী শিকারীর ন্যায় সে বেরিয়ে এলো বাইরে, আর তারপরে এগোতে লাগলো সেই নারী মূর্তিকে অনুসরণ করে, একে অপরের পিছু পিছু। আর অপেক্ষা করা ঠিক হবে না। বিড়িটা জুতোয় পিষে আমি এগিয়ে গেলাম মোড়ল বাড়ির একদম লাগোয়া আম গাছটার দিকে। সিঁড়ি বেয়ে আমি নামতেই পারতাম, কিন্তু তাতে ওরা আমার দৃষ্টির বাইরে চলে যাবে। সেদিকে নজর রাখতে রাখতে আমি রেলিং বেয়ে গাছে উঠলাম। গাছটা অবশ্য একটু হেলানো, ফলে নামতে সুবিধাই হবে। আমি গ্রামের ছেলে, এইসব ব্যাপার সিদ্ধহস্ত। আমি চাই না বাড়ির বাকিরা এখন জেগে উঠুক। দূরে ক্ষীণ আলোটা দেখা যাচ্ছে, ছুট লাগালাম সেদিকে লক্ষ্য করে। ধীরে ধীরে আলোটা গ্রামের মাঝখান ছাড়িয়ে আরো পশ্চিম প্রান্তে গিয়ে উঠল। কালো ছায়া মূর্তিটা আর আমার চোখে পড়ছে না। ওই ছোট্ট আলো বিন্দুটাই আমার একমাত্র ভরসা। গ্রাম ছাড়িয়ে একটু বেরিয়ে এসেছি, দেখলাম সামনে বিরাট জঙ্গল, এবং কিছু দূর গিয়েই অদৃশ্য হয়ে গেল। আর কিছুই দেখতে পেলাম না। এদিকে পশ্চিম আকাশে ততক্ষণে বিদ্যুতের আরো ঝলক উঠেছে। আরো এগোনো এই মুহূর্তে নিরাপদ নয়। বোধ
পুরোপুরি রাস্তা না চিনে গিয়ে কোনো লাভ নেই। ঘরে ফিরে এলাম। সেদিন রাতটা বিকট স্বপ্ন দেখছিলাম, বেশ মনে আছে। কারা যেন আমাকে ঘিরে ঘরের বাইরে ঘুরে বেড়াচ্ছে, কারা যেন আমার ঘরে বাইরে অপেক্ষা করছে ওত পেতে। আমি দরজা খুললেই ঝাঁপিয়ে পড়বে। তবে মনে আছে সেদিন রাতে বৃষ্টি হয়েছিল খুব। পরদিন সকালে উঠে প্রাতরা সেরেই ছুটলাম সেই বনের দিকে যেখানে গতকাল গিয়েছিলাম। কাল উত্তেজনার বশে রাতের অন্ধকারে বুঝতে পারিনি, তবে জায়গাটা বেশ দূর আর বনটাও বেশ ঘন। একধারে বাঁশ আর অন্য ধারে অশ্বত্থ, হোগলা আর তাল ও শালের বন। আমার যতদূর মনে আছে গত রাতে আমি আলোটা বনে ঢুকে বাঁদিকে বেঁকে অদৃশ্য হতে দেখেছিলাম। অতএব সেদিক বরাবর ছুট লাগালাম। জঙ্গলের মাটিতে বৃষ্টি হয়ে প্যাচ প্যাচানি কাদা সৃষ্টি হয়েছে, সাপ খোপরের যা ভয়। তবে বেশি দূর আমাকে যেতে হলো না, বেশি ঝক্কিও পোহাতে হলো না। লাশটার পা দুটো আমার চোখে পড়লো একটা তেঁতুল গাছের নিচে ঝোপের আড়ালে। একটু এগিয়ে যেতেই সন্দেহটা ঠিক প্রমাণ হলো। সেই একচালা ঘরের বৃদ্ধার একমাত্র রুগ্ন ছেলেটি, চোখ বিস্ফারিত, জিভ এদিকে বেরিয়ে ঝুলে পড়েছে। সারা শরীরে আঁচড়ের দাগ আরো স্পষ্ট। গলায় একটা লাল দাগ, বোধ হয় সেটা মোটা তরির। সেটারও খোঁজ মিলল পাশেই একটা ভাঙা পড়ে থাকা গাছের ডালে ছেঁড়া অংশটায়। বুঝতে পারলাম ছোকরা গাছের ডালে ঝুলেছিল। বৃষ্টিতে ভিজে তা ভারী হয়ে ডাল ভেঙে নিচে পড়েছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সে নিজে ঝোলেনি, তাকে অন্য কেউ ঝুলিয়েছে। আতিপাতি করে এদিক ওদিক দেখতে লাগলাম। একটা কিছু সূত্র আমি এখানেই পাবো, আর বোধহয় পেলামও। লাশটা যেখানে পড়েছিল সেখান থেকে 10 হাত দূরে ঝোপের আড়ালে একটা 2 ফুট ছোট ভাঙা মন্দির। মন্দিরের গায়ে শ্যাওলা জমেছে, সেটা দীর্ঘ বছরের পুরনো, সেটা সন্দেহ নেই। তবে মন্দিরটা স্বাভাবিক দেবতার মন্দিরের মতো নয়, বড় অদ্ভুত, অন্যরকম। মাথার চূড়াটা অনেকটা কাঁটার মুকুটের মতো। বাইরের দেওয়ালে কি সব অদ্ভুত নকশা আঁকা। কিছু কিছু নকশা আমার খুব চেনা, আর সেগুলোই একটা একটা করে রহস্যের জাল আমার সামনে খুলছে। মন্দিরের সামনে কিছুটা ঝোপ পরিষ্কার করে একটু ঝুঁকে ভেতরের দিকটায় তাকালাম। ভেতরের দেওয়ালে অপুট হাতে এক নগ্ন এবং কিছুটা অসম্পূর্ণ নারী মূর্তির ছবি আঁকা। ছবিটার মাথা কাটা আর গোটা শরীর জুড়ে তাজা লাল রক্তের দাগ। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। উত্তেজনায় আমার গোটা শরীর ঘামে ভিজে গিয়েছে। গোটা ঘটনাটা এখন আমার সামনে পরিষ্কার। সব মন্দিরের দেবতার অধিষ্ঠান হয় না, কিছু স্থান শয়তানের আস্তানা, সাক্ষাৎ শয়তান। গ্রামের পথে পা বাড়ালাম। গ্রামে এসে যা শুনলাম সেটার জন্য অবশ্য আমি প্রস্তুত ছিলাম না। শুকনো আম গাছটা আগের দিন ঝড়ে রীতিমতো উড়ে গিয়েছে, আর বৃষ্টির জলে ধসে আসা একচালা বাড়িটা সামনের উঠোনে শুইয়ে রাখা হয়েছে সেই বৃদ্ধার মরদেহটা। বুকটা কিরকম কেঁপে উঠল আমার। মানুষটা শেষ মুহূর্তেও আমার কাছে নিজের ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছিল। আমি পারিনি। নিজের অক্ষমতা, নিজের নির্বুদ্ধির জন্য একটা নিষ্পাপ মানুষকে প্রাণ দিতে হলো। আমি বুঝতে পারছি আগের দিন রাতে একটা ক্ষীণ চিৎকার আসলে কিসের ছিল। নিজের ছেলের হাতেই। সন্ধ্যায় মোড়ল গিন্নি নিজের বছর 10 ছেলে মোহনকে নিয়ে পড়তে বসেছিলেন। মোড়লের ছেলের প্রসঙ্গ এখানে কেন আনলাম তা অবশ্য একটা মুখ্য ভূমিকা আছে, যদিও সেটা ক্রমশ প্রকাশ্য। যাই হোক, আমি মোড়লকে আলাদাভাবে ডেকে বললাম, একটু আসুন তো, কথা আছে। ইশারা বুঝতে পেরে মোড়ল আমার সাথে দোতলার ঘরে এলেন। চেয়ারে বসে বললেন, বলুন ঠাকুরমশাই, আমি নিশ্চিত আপনি কিছু একটা ধরতে পেরেছেন। আমি মাথা নাড়লাম। ঠিকই ধরেছেন, আসল কারণ আমি জানতে পেরেছি।
আর এটাও জেনেছি আসল দোষী কে। কে? আমাকে শুধু নামটা বলুন, তার 14 গোষ্ঠী যদি না উদ্ধার করে। আপনি তার কিছুই করতে পারবেন না মোড়ল মশাই, কারণ দোষী আদতে কোনো রক্ত মাংসের মানুষ নয়। তার মানে? ব্রহ্ম ডাকিনী। ব্রহ্ম ডাকিনী? আগে হ্যাঁ, ব্রহ্ম ডাকিনী তন্ত্রের এক অত্যন্ত গূঢ় নিম্ন শক্তি। সাধক কোনো কুমারী মেয়েকে নিজের ভৈরবী বানায় এবং প্রথমে তার সাথে তান্ত্রিক পদ্ধতিতে যৌন সঙ্গমে লিপ্ত হয়। সেই সাথে চলতে থাকে যজ্ঞ। 7 দিন ধরে এই প্রক্রিয়া চলার পর সাধক সেই ভৈরবীর মুন্ডু ছেদ করে বলি দেয়, রক্তাহুতি দেয় এবং তার দেহ মাটিতে পুঁতে রেখে সেখানে একটা ছোট্ট মন্দির তৈরি করে। ওই মন্দিরের গর্ভগৃহে ওই ভৈরবীর অতৃপ্ত আত্মাকে ব্রহ্মডাকিনী রূপে বন্দী করে রাখে। ব্রহ্মডাকিনীর ক্ষমতা এতটাই অবিবাহিত পুরুষকে ভুলিয়ে নিজের ফাঁদে ফেলা এবং তারপর তাদেরকে হত্যা করা, যেটা হয়েছে আপনাদের গ্রামের এই নিরীহ মানুষগুলোর সাথে। প্রত্যেকের শরীরে ওইরকম আঁচড়ের দাগ, আর প্রত্যেকটা খুন এমনভাবেই হয়েছে যাতে দেখে মনে হয় ওগুলো আত্মহত্যা, খুন নয়। মোড়ল মশাই সব শুনে চোখ বড় বড় করে বললেন, আপনি কি করে বুঝতে পারলেন ঠাকুরমশাই? গত 2 দিনের কথা আগাগোড়া সবটা খুলে বললাম তাকে। সব শুনে তার মাথায় হাত পড়ল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু আমাদের এই ক্ষতি করে কার কি লাভ? কার লাভ তা আমিও জানি না মোড়ল মশাই, আর মন্দির কেই বা বানিয়ে গেছে তাও জানি না। শুধু এইটুকু নিশ্চিত, এত বছর বনের আড়ালে যে শয়তানি শক্তি লুকিয়েছিল আজ কারোর ভুলে তা বাইরে বেরিয়ে এসেছে। একে আটকাতেই হবে। কিন্তু কিভাবে? সেসব নিয়ে আপনি ভাববেন না, আমি তো আছি। এক বিশেষ যজ্ঞের আয়োজন করব কাল। এতটুকু বলে তারানাথ থামল, সিগারেটটা গুঁজে দিল ছাইদানির ভেতর। আমরা এতক্ষণ হাঁ করে সবটা শুনছিলাম। তারানাথ মৃদু হেসে বলল, সবকিছু কি এতই সহজে? ব্রহ্মডাকিনীর রক্ত পিপাসা আর প্রতিহিংসা তখনও বাকি ছিল। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে বেশ নিশ্চিন্ত মনেই শুয়েছিলাম। স্বপ্নেও ভাবিনি যে পরদিন সকালটা এতটা নিষ্ঠুর হবে। সকালে ঘুম ভাঙল মেয়ে মহলের কান্নার আওয়াজ শুনে। ধর্মর করে উঠে বসলাম। নিচে গিয়ে দেখি বিভৎস কাণ্ড। দালানে শোয়ানো আছে কুম্ভ সেনের দশাশয়ী দেহটা, চারিদিকে ছড়িয়ে রক্ত, সারা শরীরে আঁচড়ের দাগ, আর মাথাটা ধর থেকে সম্পূর্ণ আলাদা। এ কাজ যে কার হতে পারে তার বলে দিতে হয় না, কিন্তু কুম্ভ সেন ওই মন্দিরের খোঁজ পেল কি করে? আমার ধারণা একটু ভুল ছিল, যেটা কিছুক্ষণ পরেই ভেঙে গেল। কুম্ভ সেন মন্দিরে যায়নি, ব্রহ্মডাকিনীর রোষ এসে পড়েছে এই মোড়ল বাড়ির উপর। কুম্ভ সেনকে মেরে সে ঢুকেছে এই বাড়ির অন্দরে, আর এখন তার শিকার মোড়লের একমাত্র ছেলে মোহন। মোহনের অবস্থা তখন রীতিমতো শোচনীয়। ক্ষণে ক্ষণে রক্তবমি করছে সে, মাঝে মাঝে বকছে উন্মাদের মতো। ডাকিনী সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে মোহনকে। এই অবস্থায় কি করণীয় বুঝে উঠতে পারলাম না। সব কিছুর জন্য কেন জানি না নিজেকে দায়ী মনে হলো। মোড়ল গিন্নি কাঁদতে কাঁদতে ছেলেকে সামলাচ্ছেন। মোড়লের চোখেও জল। তিনি আমার সামনে হাত জোর করে বললেন, আপনি আমাদের বাঁচান ঠাকুরমশাই, আমাদের বাঁচান। বাঁচানোর রাস্তা একটি আমার জানা ছিল, জানি না তা যথেষ্ট হবে কিনা। মনে মনে আমার ইষ্ট দেবতাকে স্মরণ করলাম। মোহন তখন আরো কাহিল হয়ে পড়েছে। শাম্বু সেনকে বললাম, আজ রাতে একটা বিশেষ ক্রিয়া করব। এর জন্য কিছু উপকরণ আর মোহনের ব্যবহার করা কাপড় বা যে কোনো জিনিস আর মাথার চুল আমার লাগবে। আর লাগবে বিবাহের 1 সপ্তাহের মধ্যে আত্মহত্যা করে মরা স্ত্রীলোকের ব্যবহার করা যে কোনো একটি জিনিস। কথা মতো সবকিছু জোগাড় হলো। ভেবেছিলাম দ্বিতীয় জিনিসটি পাওয়া দুষ্কর হবে, কিন্তু ঈশ্বরের কৃপায় আর শাম্বু সেনের দক্ষতা সে ঠিক খুঁজে খুঁজে এক স্ত্রীলোকের ব্যবহার করা একটি পুরনো চিরুনি জোগাড় করলেন। মোড়ল বাড়ির দালানেই যজ্ঞবেদী বানিয়ে পঞ্চমঞ্চ প্রস্তুত করা হলো। শাম্বু সেন নিজে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে সবটা করালো।
সন্ধ্যার পরে মোহনকে স্নান করিয়ে শুদ্ধ কাপড় পরিয়ে দিতে বললাম। প্রথমত রাত 12টার পর আমায় যজ্ঞে বসতে হবে। এমন এক যজ্ঞ যার ভবিতব্য আমি নিজেও জানি না। যতবার আমি মোহনের দিকে তাকাচ্ছি বুকের ভেতরটা কিরকম যেন মোচড় দিয়ে উঠছে। এইটুকু ছেলের বাঁচা মরা একটা সংসারে সুখ সমৃদ্ধি সবকিছু আমার উপর নির্ভর করছে। যে করেই হোক আমায় আজকে এই কাজে সফল হতেই হবে। রাতে স্নান সেরে রক্তাম্বর পরে যজ্ঞে বসলাম। আগে থেকে জোগাড় করে রাখা শ্মশানের কিছুটা পোড়া ছাই গায়ে হাতে মাখলাম। শাম্বুকে বললাম, মোহনকে এখানে নিয়ে এসো। মোহনকে ধরাধরি করে সাদা ধান গায়ে নিয়ে আসা হলো। লাল সিঁদুর ও আতপ চালের গুঁড়োয় আঁকা বৃত্তের মধ্যে মোহনকে ফেলে রাখা হলো। মন্ত্র পড়ে আমি দেহ বন্ধন সারলাম। গঙ্গা জল ছিটিয়ে দিলাম মোহনের গায়ে। বললাম, বৌমা, শাম্ব, তোমরা মোহনকে আর ধরে রেখো না। যত যাই হোক না কেন, মোহন যতই ছটফট করুক, তোমরা ওর কাছে এসো না। ওকে আমার উপর ছেড়ে দাও, চিন্তা করো না, আমি এর শেষ দেখেই ছাড়বো। জোর হাত করে কাঁদতে কাঁদতে মোড়ল গিন্নি দেওয়ালের এক কোণে গিয়ে বসল। মোড়ল মশাই তাকে অনবরত সান্ত্বনা দিতে লাগলেন। আমি ঝটপট যজ্ঞের কাজ শুরু করলাম। নিয়ম মতো ঘৃত সুরা সবকিছুই আহুতি দিলাম। শাম্বুকে বললাম, পোড়া শোল মাছ, কলা, চালগুলো সব চটকে পাতার উপর রেখে আমাকে দাও। শাম্বু আমাকে তা দিলে নৈবেদ্য মন্ত্র জপ করে তা অর্পণ করলাম। এরপর মাটির হাঁড়িতে মোহনের জামা আর মাথার চুল আর সেই চিরুনি দিয়ে তাতে যজ্ঞ বেদির কিছুটা জ্বলন্ত কয়লা রাখতেই একটা আশ্চর্য পরিবর্তন হলো। অচৈতন্য মোহনের দেহটা হঠাৎ কাঁপতে লাগলো। একটা বিকট কালো ধোয়ার বেষ্টনী তৈরি হলো মোহনের দেহকে ঘিরে। বুঝলাম এই সেই তামাসিক শক্তি ব্রহ্ম ডাকিনি। ধনুষ্টঙ্কার রোগীর মতো পাকতে লাগলো মোহনের শরীর। চোখের সামনে ছেলের এমন পরিণতি দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে ততক্ষণে জ্ঞান হারিয়েছেন মোড়ল গিন্নি। শাম্বু সেন বেচারা ব্যস্ত হয়ে পড়ল তার জ্ঞান ফেরাতে। এইবার যজ্ঞের আসল পর্ব, চিরপ্রদীপ জ্বালানো। এই প্রদীপ যদি একবার নিভে যায় তবে আর মোহনকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। মাতু পাগলির শিষ্য মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত তারানাথ জ্যোতির্নবীর আমি সেই মুহূর্তে দৃঢ় সংকল্প করলাম, যদি জীবনে স্বার্থ হেতু একটুও পাপ কাজ না করে থাকি তবে ঈশ্বর কখনোই মোহনের প্রতি এতটা নিষ্ঠুর হবেন না। চিরপ্রদীপ জ্বালালাম, কিন্তু সে প্রদীপের শিখা বড়ই ক্ষীণ। কলা পাতার টুকরো মোড়ল মশাইয়ের হাতে দিয়ে বললাম, এটা অনবরত মোহনের শরীরে গোলাতে থাকো, আমি না বলা অব্দি থামবেন না। দু হাতের তালুতে চিরপ্রদীপ রেখে আমি শুরু করলাম আত্মা শক্তি দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী স্তোত্র পাঠ। চিরপ্রদীপের শিখা ক্রমশ নিভু নিভু হয়ে আসছে। ধীরে ধীরে মোহনের শরীরের বিকার দেখা দিতে শুরু করেছে। শাম্ব বেচারা ভয়ে আতঙ্কে কাঁদতে কাঁদতে তখন কলা পাতা বুলিয়ে চলেছে মোহনের সারা শরীরে। সেই কলা পাতার আস্তরণ এবার ছড়িয়ে পড়েছে গোটা ঘরে। আমার চোখে মুখে ভীষণ জ্বালা করতে শুরু করেছে, তবু আমি মন্ত্রপাঠ থামালাম না। ধীরে ধীরে আমার চোখের সামনে দৃশ্যমানতা একেবারে শূন্য হলো। চারিদিকে একটা দুর্বেদ্য অন্ধকারের মধ্যে পড়লাম আমি। কোথায় মোহন, কোথায় মোড়ল মশাইয়ের পরিবার? মহাশূন্যে মহাবিস্তারে আমি একা ভেসে রয়েছি। তবু আমার কর্তব্য থেকে এক মুহূর্ত সরলাম না। ধীরে ধীরে আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছে। নিজের মুখের ভাষা নিজের কানে বিকৃত শোনাচ্ছে। পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো হেলে পড়েছে আমার শরীর। আমি যে এক তুচ্ছ ব্রাহ্মণ সাধক মোকাবিলা করছি ভয়ঙ্কর ডাকিনী শক্তি। তবু আমি হার মানব না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব। হঠাৎ একটা দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে একটা আলোর রেখা দেখা দিল।
ধীরে সেই আলোর দুটি ছড়িয়ে পড়ল, আর আমি দেখতে পেলাম জীবন ধন্য করা সেই মহেন্দ্রক্ষণ। এ কি ভয়ঙ্করী করাল বদনা, লাল জিহ্বা, রুধির মগনা রূপ, বিবাসনা বিকট দর্শনা, ত্রিনয়না, চন্দ্রখণ্ডে শোভা ভালে, গলায় নরমুণ্ডের মালা, কোমরে কর্তিত হাতের মালা, চতুর্ভুজ সজ্জিত বর, অভয় মুদ্রা, মৃমুণ্ড ও মহাশক্তিধর খড়গের শোভায়, নিজে স্বয়ং আদ্যা শক্তি, দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী। দেবীর চিন্ময়ী রূপের ছটায় সমস্ত শারীরিক মানসিক জ্বালা যন্ত্রণা অনুভূতি ধুয়ে মুছে একাকার হয়ে যায়। এ দর্শনের জন্যই তো জীবন ধারণ ধন্য এ জীবন। দেবীর অমুক কণ্ঠবাণী হৃদয়ের সবটুকু ছুঁয়ে গেল। তারানাথ, তারানাথ, কেন ডেকেছ আমায়? কি চাও তুমি আমার কাছে? করজোড়ে কাঁদতে কাঁদতে বললাম সব কথা। দেবী, দেবী রক্ষা করুন দেবী, এই নিষ্পাপ শিশুটিকে এভাবে কেড়ে নিও না মা, এভাবে কেড়ে নিও না। দেবী ভুবন মোহিনী হাসি হেসে এক নৈসর্গিক মমতায় ভরিয়ে তুলল চারিদিক। কার থেকে কেড়ে নেব তারানাথ? তোমার থেকে? তোমার ভক্তির ক্ষমতা কি এতটাই ঠুনকো তারানাথ? দেবী, এই মায়ের খেলায় আর আমাকে বাঁধবেন না দেবী। আপনার এই তুচ্ছ সন্তান যে এইটুকু ছেলের জীবন না রক্ষা করতে পারলে মরে গিয়েও নিজেকে ক্ষমা করতে পারবে না। দয়া করুন দেবী, এই দাসের প্রতি সদয় হন। আমার কোনো সন্তানই তুচ্ছ না তারানাথ, তুমি অপরাগ না। মনে রেখো, তুমি আমার সন্তান। তুমি সে সমস্ত কিছু করার ক্ষমতা রাখো যা আমি পারি। নিজের কর্মে অগাধ বিশ্বাস রেখো। দেখো, আমার এই সৃষ্টি সর্বদাই তোমার কাছে সুন্দর হয়ে ধরা দেবে। দেবী, এই সুন্দর ধরিত্রীর বুকে কি শিশুটির বাঁচার একটু অধিকার নেই? নিশ্চয়ই আছে তারানাথ, বরং তোমাদের ভালোবাসার গুণে সে অধিকার আরো নিপুণ হয়েছে। ভালোবাসার থেকে বড় শক্তি আর কিসই বা আছে তারানাথ? জীবনের প্রতিটি পদে যাই হোক না কেন, কেবল একটা কথাই মনে রেখো, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তবুও যে করে আশ, আমি তার দাসেরও দাস। দেবীর হাসির মাধুর্য আমাকে সব দিক থেকে দুর্বল করে দিয়েছে। মহাবিস্ময়ে এ মহাশূন্যের মাঝে দেবী আমাকে একা করে হঠাৎ কোথায় যেন বিলীন হয়ে গেল। সরে গেল সেই আলোক দুটি। অতল অন্ধকারের মধ্যে পড়লাম আমি। শরীরের সমস্ত শক্তি যেন আমার নিয়ন্ত্রণে আর নেই। কেবল শেষ ক্ষণে কেন জানি না কানে এলো মোড়ল মশের গলায় পবিত্র মন্ত্র উচ্চারণ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। তারানাথ থামল। লক্ষ্য করলাম তার চোখের কোণে জল চিকচিক করছে, গলা ভারী হয়ে এসেছে। সত্যি, অনেক কাহিনী তারানাথের মুখে শুনেছি, কিন্তু আপনা হতেই মুখ থেকে বেরিয়ে এলো। তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ ধুতির কোঁচড়ে চোখ মুছে বলল, জ্ঞান যখন হলো দেখি আমি বিছানায় শুয়ে। আমার উপর ঝুঁকে রয়েছে তিনটে চিন্তিত মুখ। মোড়ল বটকৃষ্ণ বক্সী, মোড়ল গিন্নি আর শাম্ব সেন। এই তো ঠাকুরমশাইয়ের জ্ঞান এসেছে। আমি ধর্মর করে উঠে বসলাম। আমার হাতে ধরা একটা ছোট্ট ছেলের হাত। ঘুরে তাকিয়ে দেখি মোড়লের বছর দশকের ছেলে মোহন হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে। মোহন পুরোপুরি সুস্থ। তার হাতে ধরা সেই চিরপ্রদীপ তখনও সেভাবেই জ্বলছে। অক্ষয় হোক তার জীবন, রক্ষা পাক এই বিলপুর গ্রাম, শান্তি পাক কুম্ভ সেনদের বিদেহী আত্মারা। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনার সাধনা সফল হয়েছে ঠাকুরমশাই।
মোহন আবার সুস্থ হয়ে উঠেছে। আপনি মানুষ না ঠাকুর মশাই, আপনি দেবতা। তারানাথ থামল। বাইরে বৃষ্টি তখনও ঝিরঝির করে পড়ছে। আর একটা সিগারেট ধরালো সে। বললাম, তারপর ওই ডাকিনীর কি হলো? মা আত্মা শক্তির কাছে এসব হাঁকিনি ডাকিনি সাধ্য কি যে ক্ষতি করবে। মোহনও সুস্থ হয়ে উঠল, আর বিলপুর গ্রামটাও ডাকিনীর কবল থেকে মুক্ত হয়ে উঠল। পরদিন গিয়েই ওই মন্দির ভেঙে ফেলা হয় এবং মন্দিরের নিচের মাটি খুঁড়ে হাড়গোড় মাথার খুলির অবশিষ্ট পাওয়া যায়। সেটা যে ওই হতভাগিনী ভৈরবী তার বলে দিতে হয় না। সেসব অন্ত্যেষ্টি ক্রিয়া সেরে ভৈরবীর শান্তি কামনা করলাম। শেষ হলো ব্রহ্ম ডাকিনীর অভিশাপ। তারানাথ ধোঁয়া ছেড়ে মৃদু হেসে বলল, না হে, তার জানা হয়নি। সে কবেকার পুরনো ঘটনা। সাধক হয়তো আর এই ধরাধামেই নেই। ক্ষমতার লোভে তো মানুষ কত কিছুই করেছে চিরকাল। এটাও হয়তো তার মধ্যেই একটা। আর ওই ব্রহ্ম ডাকিনীর ইতিহাস সে না হয় অজানাই রইল। সবকিছু জেনে ফেললে এই দুনিয়ার অলৌকিক বলে আর কিছু থাকে না। সবকিছু বড্ড মেরা মেরা লাগে হে। শুনছিলেন লেখক পল্লব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও ব্রহ্ম ডাকিনীর অভিশাপ। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি, দিব্যেন্দু দাস। কেমন লাগলো আপনাদের আজকের গল্প জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে, এবং আমাদের চ্যানেলের সকল গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন বঙ্গকথা চ্যানেলকে।